এটা কয় পিস করবেন? 20 আমার ওই আত্মীয় স্বজন। আচ্ছা ঠিক আছে বন্ধুগণ, দেখুন এই এক পিস ইলিশে 20 পিস মাছ হবে। কিছুদিন আগেও যারা ভারতের বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীর মিতব্যয়িতা নিয়ে বিভিন্ন ট্রল করেছেন তাদের এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভবত স্বপ্ন সুপার শপে গিয়ে লাইন দিয়েছেন তারা। 160 টাকায় যদি 10 টুকরো গরুর মাংস কেনা যায় সেই আশায় স্বপ্ন সুপার শপের এই মিনি প্যাক বাজার নিয়ে সবাই খুব মাতামাতি করছে। অনেকেই এটাকে নিয়ে হাসি তামাশা করলেও দুর্মূল্যের এই বাজারে এমন উদ্যোগকে অধিকাংশ মানুষই স্বাগত জানিয়েছেন। চলুন এবার মূল আলাপে আসি। স্বপ্ন বা এই ধরনের সুপার শপগুলোতে কারা যায়? মধ্যবিত্ত আর উচ্চবিত্ত, একেবারে নিম্নবিত্তের লোকেরা সাধারণত যায় না। কিন্তু এই অফারগুলো প্রশংসিত হওয়া কিংবা লাইন ধরে বাজারে মিনি প্যাক কেনা মোটেই ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। তার কারণ এই অফারগুলো এবং এর গ্রহণযোগ্যতা বলে দিচ্ছে আমাদের মধ্যবিত্ত শ্রেণী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ অন্যান্য কারণে তাদের সাধারণ ক্রয় ক্ষমতা হারিয়েছেন। তারা এখন আর 1 কেজি গরুর মাংস এফোর্ড করতে পারে না, একটা পুরো রুই মাছ কিনতে পারছে না তারা, কিংবা কিনতে কষ্ট হচ্ছে। যদি মধ্যবিত্তের মাঝে এই ক্রয় ক্ষমতার সংকট থাকে তাহলে নিম্নবিত্তরা কি অবস্থায় আছে একবার ভেবে দেখুন তো। তার চেয়েও মজার বিষয় হচ্ছে যখন থেকে আমাদের দেশে এই সুপার শপগুলো কিংবা গ্রুপ অফ কোম্পানির হাতে চাল ডাল মুরগি কিংবা ডিমের ব্যবসা চলে গেছে তখন থেকে বাজারে সিন্ডিকেট মজবুত হয়েছে। আগেও সিন্ডিকেট ছিল, কিন্তু যে কোনো সরকার যে কোনো সময়ে সেটি নিয়ন্ত্রণে আনতে পারত। কিন্তু যখন থেকে বড় বড় শিল্পপতিরা সিন্ডিকেট করলো তখন থেকে আর কন্ট্রোল করতে পারছে না। আর কেন পারছে না সেটি তো আমরা সবাই জানি। এখন তো স্বপ্নে 60 টাকায় 2 টুকরো মাছ, 50 টাকায় সবজি আর 160 টাকায় গরুর প্যাকেজ চালু হয়েছে। দেশের সব বাজারে কলকাতার মতো এই সিস্টেম চালু হতে খুব বেশি দিন সময় লাগবে না। খেয়ে এসেছেন নাকি যেয়ে খাবেন, এই খোঁচা এখন আমরাই খাচ্ছি প্রতিনিয়ত। প্রশ্ন হলো, দেশ তো অর্থনৈতিকভাবে আগাচ্ছে, তাহলে সাধারণ জনগণের বাজারে ব্যাগ কেন দিন দিন ছোট হচ্ছে? চলুন একটু গভীরে যাওয়া যাক। প্রতি বছর বেতন বাড়ছে কতজন মানুষের, আর বাড়লেও অধিকাংশ ক্ষেত্রেই তা 10% নিচে। অথচ মুদ্রাস্ফীতি বাড়ছে বছরান্তে 10% উপরে। খাদ্য মুদ্রাস্ফীতি তো আরো বেশি। আজকের 100 টাকার পণ্য আগামী বছর কমপক্ষে 110 টাকায় কিনতে হচ্ছে, কিন্তু আয় তো বাড়ছে না। আবার পরিবারের ব্যয়ের পরিধিও তো দিন দিন বেড়েই চলছে। তার মানে বছর শেষে আপনার ব্যয় বাড়ছে শতকরা 20 টাকা, আর বেতন বাড়ছে 5 থেকে 7 টাকা। তাহলে ঘাটতির বাকি 13 থেকে 15 টাকা ব্যয় আপনাকে কমাতে হবে। মাছের কিংবা মাংসের টুকরো না খুঁজে উপায় কি বলেন? এখন প্রশ্ন হলো, আমরা কি তাহলে আগাচ্ছি নাকি পেছাচ্ছি? আসলে যুগ যুগ ধরে স্লোলি আমরা পিছিয়ে যাচ্ছি, সেটা এখন দিনকে দিন প্রকটভাবে চোখে ধরা পড়ছে কিংবা সামনে আরো পড়বে। যেমন 100 বছর আগে কেরানি ভিত্তিক যে কলকাতা শুরু হয়েছিল, কালচার আছে, ভাব আছে, শিক্ষা আছে, কিন্তু বেতন ছাড়া আর কোনো পয়সা নেই। হিসেব করে চলা কিংবা কিপটেমি ছাড়া কোনো গতি নেই। অথচ একটা শ্রেণী অবৈধ আয়ের মাধ্যমে অস্বাভাবিকভাবে আয় করে চলছে, যারা বাজারটাকে করে দিচ্ছে অস্থির। মূলত ধীরে ধীরে ঢাকা ও কলকাতার মতো শহরে পরিণত হচ্ছে অর্থের মারাত্মক বৈষম্য। এই যেমন মাত্র 30 বছর আগেও গ্রামের সবচেয়ে গরিব ঘরেও হুটহাট মেহমান এলে উঠানে হেঁটে বেড়ানো যে কোনো একটা মোরগ জবাই করা হতো, সাথে পুকুরের মাছ, হাঁস, গাছের ডাব, তাল খেজুরের রস, চালের পিঠা থাকতো। কোনো কিছুতেই কমতি ছিল না অধিকাংশ পরিবারই। এমনিতে তো আর এদেশের আপ্যায়নের এত সুনাম সারা বিশ্বে ছড়ায়নি। কিন্তু সোনালি সেই দিন আজ কোথায়? গ্রামে কেউ বেড়াতে গেলে এখন হয়তো ব্রয়লার কিংবা চাষের মাছ খুঁজতে বাজারে যেতে হয়। 2 যুগ আগেও সব থেকে গরিব পরিবারটির ঘরেও খুঁজলে স্বর্ণের কিছু না কিছু অলংকার পাওয়া যেত, আর এখন এমটি স্বর্ণ জুটে না অনেকের কপালে। সবচেয়ে গরিব কেরানিটিও শহরের শেষ সীমানায় 4 কাঠা জমি কিনে ফেলতো, আর এখন মাস শেষে ভাড়া গুনতে গুনতেই জীবন তেজপাতা। নিজের বাড়ি সে তো দুঃস্বপ্ন। যেভাবে দেশের বৈষম্যমূলক অর্থনীতি আগাচ্ছে তাতে সেই দিন আর বেশি দূরে না যেদিন আপনার আমার বাসায় গেস্ট চলে আসলে বলতে হবে, একটু বসুন, স্বপ্ন থেকে 200 গ্রাম গরুর মাংস নিয়ে আসি, পুরোটা রান্না করবো আজ, খেয়ে যেতে হবে কিন্তু।